তিনজন মানুষ একটি বিল্ডিং থেকে চুরি করে এবং সেখান থেকে পালানোর চেষ্টা করে। তারা যখন সিঁড়ি থেকে নিচে নামতে শুরু করে তাদের সেই সিঁড়ি শেষ হয় না। এমনকি ৩৫টা বছর কেটে যায়, তবুও এই সিঁড়ি শেষ হয় না। একইভাবে এক ফ্যামিলি বাড়ি ফেরার জন্য গাড়ি করে যাত্রা শুরু করে, কিন্তু তারা বাড়িতে পৌঁছাতে পারে না, কারণ তাদের রাস্তা শেষ হয় না। বরং এই রাস্তা বারবার তাদের সামনে একই জিনিস নিয়ে আসে এবং এভাবেই তারা ৩৫টা বছর কাটিয়ে দেয়। আর এমন একটি সাসপেন্সে ভরা মুভি দেখবেন আজকের এই ভিডিওতে। হাই, দিস ইজ টবিন অ্যান্ড ইউ আর ওয়াচিং বেস্ট অফ হলিউড। আর আজকের মুভি দ্য ইনসিডেন্ট। মুভি শুরু হয় এক বৃদ্ধা মহিলাকে দেখিয়ে, যে কিনা একটি লিফটের মধ্যে রয়েছে, কিন্তু সে বিয়ের সাজে রয়েছে, অর্থাৎ তার গায়ে নতুন বিয়ে হয়ে যাওয়া মেয়েদের মতোই শাড়ি এবং গয়না রয়েছে। মহিলাটি ভাবতে শুরু করে তার অতীতের কথা, যখন সে তার স্বামীকে বিয়ে করে এই লিফটের মধ্যে উঠেছিল। একই সময় এই বিল্ডিংয়ে দুই ভাইকে দেখানো হয়, যারা কিনা দুজনেই চোর। এদের মধ্যে একজনের নাম অলিভার এবং অন্যজনের নাম কার্লস। আর এরা দুজনই এই বিল্ডিংয়ে চুরি করতে এসে বিপদে পড়ে গেছে, কারণ তারা ইতিমধ্যে জানতে পেরেছে পুলিশ খুব শীঘ্রই এখানে চলে আসবে। এখন ভাবতে ভাবতে হঠাৎ করে একজন ডিটেকটিভ, যার নাম মার্কো, সে হাতে বন্দুক নিয়ে রুমে প্রবেশ করে এবং এদের দুজনকে স্যারেন্ডার করতে বলে। কিন্তু এই দুজন এত সহজে স্যারেন্ডার করতে চায় না, তাই তারা হাতে একটি অস্ত্র তুলে নেয় এবং এই ডিটেকটিভ অর্থাৎ মার্কোকে আঘাত করে এবং এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু মার্কো হার মানে না, সে তাদেরকে সঙ্গে সঙ্গে ফলো করে এবং সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে দেয়। একটা সময় সে তার বন্দুক দিয়ে কার্লসের পায়ে একটি গুলি চালিয়ে দেয়, কিন্তু পরের মুহূর্তেই মার্কো বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। একই সময় অলিভার তার দাদার এরকম অবস্থা দেখে সে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু এখানে কোনো সাহায্য নেই। আর ঠিক তখনই এই তিনজন দূরে একটি বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়, কিন্তু তারা সেই জিনিসটাকে খুব বেশি গুরুত্ব দেয় না এবং অলিভার তার দাদার পায়ে তার গায়ের জামাটা শক্ত করে বেঁধে দেয় এবং একইভাবে মার্কোর সাথে লড়াই করতে শুরু করে দেয়। কিন্তু যেহেতু মার্কোর কাছে বন্দুক রয়েছে, তাই সে খুব সহজেই অলিভারকে শান্ত করে ফেলে। অলিভার মনে করে তার দাদাকে এখনই হসপিটালে নিয়ে যেতে হবে, তাই সে কাঁধে করে তাকে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নামাতে শুরু করে দেয়। একইভাবে মার্কো তাকে ফলো করতে করতে এগিয়ে যায়। মার্কো দুটো সিঁড়ি নামার পর সে একটি এলিভেটর দেখতে পায়। সে সেটা ওপেন করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। তাই সে আবারও সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, মার্কো লক্ষ্য করে তারা সেকেন্ড ফ্লোরে ছিল, কিন্তু সিঁড়ির সংখ্যা মোটেও শেষ হচ্ছে না। তাই মার্কো সোজা নিচে তাকায় এবং দেখে নিচে অনেক দূর পর্যন্ত সিঁড়ি রয়েছে। তাই সে এই দুজনকে এখানেই দাঁড়াতে বলে এবং সে সোজা নিচে নামতে শুরু করে দেয়, শুধুমাত্র এটা দেখার জন্য এই সিঁড়ির শেষটা কোথায় রয়েছে। সে ৯ নম্বর সিঁড়ি থেকে নিচে নামতে শুরু করে দেয় এবং এক এক করে গুনতে গুনতে সে ১ নম্বর সিঁড়িতে পৌঁছে যায় এবং যখন সে আরো নিচে নামে তখন সে চমকে যায়। সে দেখে ৯ নম্বর সিঁড়ি ফিরে এসছে এবং সেই দুই ভাইও এখানে দাঁড়িয়ে রয়েছে। কার্লস এই সব কিছু দেখে নিজেকে বিশ্বাস করাতে পারে না, সে একদম চমকে যায়। একইভাবে এই দুজনে এই সব কিছু দেখে অবাক হয়ে যায়। এখন মার্কো আরো একবার এই সিঁড়ি থেকে ওপরে উঠতে শুরু করে দেয় এবং অদ্ভুত ব্যাপার, সে আবারও একই জায়গায় ফিরে আসে। তাই মার্কো এবার ইচ্ছে করে তার হাতের একটি চাবি ওপর থেকে নিচে ফেলে দেয় এবং অদ্ভুত ব্যাপার, সেই চাবিটাও ওপর থেকে আবারও নিচে নেমে আসে। আর এরকম সময়ের ব্যবধানে কন্টিনিউ এই একই জিনিস হতে থাকে, অর্থাৎ এটা একটা সার্কেলের মতো। এখন এইসব দেখে ডিটেকটিভ এই দুজন চোরকে জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তোমরা কি করেছো, এই সিঁড়ি শেষ হচ্ছে না কেন? স্বাভাবিকভাবেই দুজন কোন রকম উত্তর দিতে পারে না, বরং তারা এই সব কিছু দেখে তাদের ভিতরে থাকা কনফিডেন্ট গুলো আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যায়, কারণ এমন জিনিস তারা কখনোই দেখেনি। এমনকি এই খোলা জায়গায় অক্সিজেন থাকলেও তাদের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কার্লস মনে করে সেই বিস্ফোরণের কারণে কোনো কিছু একটা ঘটেছে। একইভাবে তাদের কখনো মনে হয় এটা একটা অভিশপ্ত জায়গা, কারণ এর বাইরে তাদের মাথায় কোনো রকম ধারণা বা ভাবনা চিন্তা আসে না। অফিসার মার্কো এটা বুঝতে পারে এটা একটা ইনফিনিটি লুপ, যার কোনো শেষ নেই, কিন্তু এটা কি করে সম্ভব সেটা সে বুঝতে পারে না। একইভাবে অলিভার লক্ষ্য করে তার ফোনে কোনো রকম সিগন্যাল নেই, তাই সে বাইরের কোনো রকম সাহায্য নিতে পারবে না। অফিসার মার্কো এখানে একটি ভেন্ডিং মেশিন খুঁজে পায়। সে সবার প্রথমে সেই মেশিনের কাচের দরজাটা ভেঙে ফেলে এবং ভিতরে কিছু জলের বোতল দেখতে পায়। তারা সঙ্গে সঙ্গে সেই জলের বোতল খেতে শুরু করে দেয়। একইভাবে সেখানে বেশ কিছু খাবার থাকে, তাই তারা সেই খাবারগুলো এক এক করে খেতে শুরু করে দেয়। আর এভাবেই 4টে ঘন্টা কেটে যায়, কিন্তু এই তিনজন এখান থেকে বের হতে পারে না। তারা সিঁড়ির মধ্যেই আটকে থাকে
এখন মার্কো তার ওয়ালেটটা বের করে, যার মধ্যে একটি ফ্যামিলি ফটো থাকে। একই সাথে সে একটি ছোট্ট কাগজের টুকরো খুঁজে পায়। তার মনে হয় কাগজের টুকরোটা কোনো কাজের নয়, তাই সে সেটা টুকরো করে ফেলে দেয়। এরপর মার্কো লক্ষ্য করে কার্লোসের পায়ে গুলি লাগার কারণে সে খুব বেশি কষ্টে রয়েছে, তাই সে তার পকেট থেকে একটি ট্যাবলেট তাকে খেতে দেয় এবং জানায় ট্যাবলেটটা খেলে তার কষ্ট কমে যাবে। অলিভার তার দাদাকে এই ট্যাবলেটটা খাইয়ে দেয়। আসলে এই ট্যাবলেটটা ব্যথা কমায় এবং একই সাথে ঘুমোতেও সাহায্য করে। এখন সে ঘুমিয়ে পড়লে মার্কো সেই ভেন্ডিং মেশিন থেকে বেশ কিছু খাবার বের করে এবং খেতে শুরু করে দেয়। একই সাথে অলিভারকেও তার গল্প শোনাতে শুরু করে দেয়। সে বলে আজ তার 15তম বিবাহ বার্ষিকী, কিন্তু তবুও সে বাড়ি যেতে পারছে না এবং এখানে আটকে রয়েছে। কিন্তু এইসব শুনে অলিভার কোনো রকম মায়া দেখায় না, বরং সে তাকে ধমকি দেয় যদি তার দাদা তার গুলির কারণে মরে যায় তবে সে তাকে ছাড়বে না। পরের দিন অলিভার তার ব্যাগটা ভালোভাবে চেক করে এবং এমন কিছু খুঁজে বের করার চেষ্টা করে যার সাহায্যে তাদের হেল্প হবে, কিন্তু দুঃখের বিষয় সে এমন কোনো জিনিস খুঁজে পায় না। এখন এর মধ্যে অলিভার লক্ষ্য করে তার দাদার জ্ঞান ফিরে এসছে। সে সঙ্গে সঙ্গে তার কাছে যায়, কিন্তু কার্লোস খুবই দুর্বল হয়ে গেছে। সে বুঝতে পারে সে আর বাঁচবে না, আর এই কারণে সে তার ভাইকে জানিয়ে দেয় সে যেন তার জীবনটা ভালোভাবে এনজয় করে, আর এই বলে সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে। এখন এর মধ্যে মার্কো ভেন্ডিং মেশিনের কাছে যায় এবং সে লক্ষ্য করে সেখান থেকে তারা যে কটা বোতল এবং খাবার খেয়েছিল সেগুলো পুনরায় রিস্টোর হয়ে গেছে, যেটা দেখে তারা প্রথমবার বুঝতে পারে পুরো 24 ঘন্টা পার হলে এই সব কিছু আগের মতো হয়ে যায়। কিন্তু যদি তেমনই হয় তাহলে কার্লোস কেন জীবিত হলো না? অন্যদিকে শহরের মাঝে একটি ফ্যামিলিকে দেখানো হয় যেখানে ড্যানিয়েল নামের একটি ছেলে তার ছোট্ট বোনকে তাস খেলা শেখাতে থাকে, আর এই জিনিসটা তাদের স্টেপ ফাদার রবার্টো মন দিয়ে দেখতে থাকে। কিন্তু এইসবের মধ্যে ড্যানিয়েলের মা, যার নাম সেন্ড্রা, সে তাদেরকে পরামর্শ দেয় তারা যেন এখনই নিজেদের রেডি করে ফেলে, কারণ তারা এখনই গাড়ি করে তাদের বায়োলজিক্যাল ফাদারের বাড়িতে যাবে। আর এইসবের মধ্যে সেন্ড্রা তার ইনহেলার নিতে ভোলে না, কারণ তার শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। এখন এই সব কিছুর পর এই ফ্যামিলি তাদের গাড়ি করে এই যাত্রা শুরু করে দেয়। গাড়ির ড্রাইভিং সিটে বসে থাকে রবার্টো এবং বাকিরা গাড়ির পিছনে বসে থাকে। রবার্টো গাড়ি চালাতে চালাতে সে লক্ষ্য করে তার সিটের পাশে একটি ছোট্ট বাঁশের টুকরো রয়েছে। তার মনে হয় এটা এখানে ভুল করে চলে এসছে, তাই সে সেটা জানালা দিয়ে বাইরে ফেলে দেয় এবং আবারও তাদের যাত্রা শুরু করে দেয়। কিছু দূর যেতেই তাদের গাড়ির তেল ফুরিয়ে যায়, তাই তারা কাছে থাকা পেট্রোল পাম্পে গিয়ে গাড়িতে তেল ভরে নেয় এবং কয়েক মিনিটের মধ্যেই তারা আবারও তাদের যাত্রা শুরু করে দেয়। কিন্তু মাঝ রাস্তায় হঠাৎ করে ড্যানিয়েলের ছোট্ট বোনটি, যার নাম ক্যামিলো, তার অ্যাজমা অ্যাটাক চলে আসে। সেন্ড্রা এবং রবার্ট সঙ্গে সঙ্গে গাড়ি থেকে বের হয় এবং মেয়েটিকে সুস্থ করার চেষ্টা করে, কিন্তু এমনটা করতে গিয়ে রবার্টের হাতে থাকা ইনহেলারটা নিচে পড়ে যায় এবং সে তার উপর পা দিয়ে দেয়, যার ফলে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। সেন্ড্রা ভালোভাবে বুঝতে পারে ইনহেলার ছাড়া তারা এই যাত্রা করতে পারবে না, কারণ এতে তার ফ্যামিলি বিপদে পড়ে যাবে। তাই সে ডিসাইড করে নেয় তারা আবারও বাড়িতে ফিরে যাবে এবং নতুন একটি ইনহেলার নিয়ে তাদের যাত্রা শুরু করবে। কিন্তু এই যাত্রা শুরু করলে তারা হঠাৎই একটি ভয়ানক বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়, যেটা কিনা দূর থেকে ভেসে আসে। এই বিস্ফোরণটা ঠিক তেমন যেমনটা সেই ডিটেকটিভ অফিসার এবং সেই দুই চোর বিল্ডিং এর মধ্যে থেকে শুনেছিল। যাই হোক, এই আওয়াজ শুনে এরা খুব একটা গুরুত্ব দেয় না, বরং তারা সেই পেট্রোল পাম্প পর্যন্ত ফিরে আসে। কিন্তু তারা লক্ষ্য করে এই পেট্রোল পাম্পে কিছু সময় আগে বেশ কিছু মানুষ ছিল, কিন্তু তারা এখন আর নেই। এখন এরপর তারা আবারও যাত্রা শুরু করে দেয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, রবার্টো লক্ষ্য করে তাদের সামনে আরও একটি পেট্রোল পাম্প চলে এসছে, যেটা দেখে সে অবাক হয়ে যায় এবং গাড়িটা থামিয়ে দেয়, কারণ সে এই রাস্তা দিয়ে গত 20 বছর ধরে গাড়ি চালাচ্ছে, কিন্তু সেই রাস্তায় একটার বেশি পেট্রোল পাম্প কখনোই দেখেনি। সে বুঝতে পারে না দ্বিতীয় পেট্রোল পাম্প কিভাবে আসলো। রবার্টো আবারও তার গাড়ি নিয়ে যাত্রা শুরু করে এবং বেশ কিছুক্ষণ গাড়ি চালানোর পর সে দেখে সেই একই জায়গায় তারা ফিরে এসছে, যেটা দেখে প্রত্যেকের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। যদিও চারপাশে খোলা জায়গা থাকে, কিন্তু তবুও তারা এই জিনিসটা ভেবে তাদের মধ্যে শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কারণ এমন একটা জায়গা যার কোনো শেষ নেই এবং একই জিনিস তারা বারবার দেখতে পাচ্ছে। কিন্তু এইসবের মধ্যে সেন্ড্রার চিন্তা হয় তার মেয়েটিকে নিয়ে, যে কিনা হাঁপানি রোগে আক্রান্ত এবং বর্তমানে তার হাঁপানি শুরু হয়ে গেছে। একইভাবে সেই ইনহেলারটাও শুধুমাত্র রবার্টের কারণেই নষ্ট হয়ে গেছে, তাই সে রবার্টের সাথে ঝগড়া শুরু করে দেয়। কিন্তু ঝগড়া করে কোনো লাভ হয় না, বরং একটা সময় ক্যামিলা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে এবং সে মরে যায়।
যেটা দেখে সেনরা জোরে জোরে কাঁদতে শুরু করে। রবার্টো বুঝতে পারে তাকে একটু অন্যরকম ভাবতে হবে, তাই সে গাড়িটা থামায় এবং রাস্তা বরাবর এগোয় না, বরং জঙ্গল বরাবর এগোতে শুরু করে দেয়, শুধুমাত্র এই আশায় হয়তো অন্য লোকেশন দিয়ে এগিয়ে গেলে সে একই জিনিস বারবার দেখতে পাবে না। কিন্তু এসবের মধ্যে সেনরা সেই গাড়ি নিয়ে আবারও যাত্রা শুরু করে দেয় এবং সে প্ল্যান করে সে একটি রাস্তা অবশ্যই খুঁজে বের করবে। কিন্তু এই চিন্তা ভাবনা তার মনের মধ্যে চলতে থাকলেও সে বাইরে পাগলের মতো আচরণ করতে শুরু করে দেয়, যেটা সে ভিতর থেকে বুঝতে পারে না। কিন্তু ড্যানিয়েল এই জিনিসটা লক্ষ্য করে, তাই সে গাড়িটি থামিয়ে দেয় এবং তার বোনকে নিয়ে এই গাড়ি থেকে বেরিয়ে পড়ে এবং সেনরা একা একা সেই গাড়ি নিয়ে এগিয়ে যায়। সে এটা লক্ষ্য করে না সেই গাড়িতে তার ছেলে মেয়ে কেউ নেই। এদিকে ড্যানিয়েল তার ছোট্ট বোনটিকে নিয়ে রাস্তার এক পাশে চুপচাপ বসে থাকে, কিন্তু তখনই সে লক্ষ্য করে তাদের মা সেই গাড়িটি তাদের সামনে দিয়ে চালিয়ে যাচ্ছে, যেটা দেখে সে প্রথমবার বুঝতে পারে এই রাস্তাটা একটা লুপের মতো। এরপর সেনরা আবারও সেই পেট্রোল পাম্পে চলে যায় এবং সে গাড়ি চালাতে চালাতে এতটাই দুর্বল হয়ে যায় যার ফলে সে পেট্রোল পাম্পের ভিতরে গিয়ে চুপচাপ বসে থাকে এবং কাঁদতে শুরু করে দেয়, কারণ সে জানে না এই সমস্যার সমাধান কিভাবে হবে এবং তার মনের কোনো রকম আশা নেই। আর ঠিক তখনই রবার্টো জঙ্গলের মধ্যে দিয়ে পুনরায় ফিরে আসে এবং সে বুঝতে পারে এই পুরো জায়গাটাই একটি লুপের মতো, অর্থাৎ তারা যেদিক থেকেই যাওয়ার চেষ্টা করুক না কেন তারা সেই একই জায়গায় ফিরে আসবে। এরপর আস্তে আস্তে সময় কাটতে শুরু করে এবং ঠিক 35টা বছর কেটে যায় এবং আমাদেরকে দেখানো হয় সেই বিল্ডিং এর ভিতরে সিঁড়ির মধ্যে বসবাসকারী ডিটেকটিভ মার্কো এবং অলিভারকে। তারা এখন এখানে আটকে রয়েছে। মার্কো এখন বুড়ো হয়ে গেছে, সে আর নিজের পায়ে হাঁটতে পারে না, কিন্তু অলিভারের তেমন কোনো সমস্যা হয় না, কারণ সে মধ্যবয়সী মানুষে পরিণত হয়ে গেছে এবং সে এখনো হাঁটতে পারে। এমনকি সে নিজেকে ব্যস্ত রাখার জন্য দৈনিক সে তার ফোন দিয়ে মিউজিক চালিয়ে শুনতে থাকে এবং নিজের শরীর চর্চা করার জন্য বিভিন্ন রকম ব্যায়াম করতে শুরু করে দেয়। এখন সমস্যা হলো সেই ভেন্ডিং মেশিন থেকে প্রতিদিন সে যাই বের করে সেগুলো পরের দিন ডবল হয়ে যায়, কারণ এটা একটা লুপের মতো, যার ফলে 24 ঘন্টা অন্তর অন্তর সেই ভেন্ডিং মেশিনের জিনিসগুলো রিস্টোর হয়ে যায়। আর এমনটা হওয়ার কারণে এতদিন ধরে সে যতগুলো বোতল বের করেছিল সেই সব বোতল এখানে জমে যায়। একইভাবে সেই ব্যাগ এবং হেডফোন থেকে শুরু করে সবকিছুই প্রচুর পরিমাণে জমে যায়। তাই অলিভার সেই বোতল দিয়ে একটি টয়লেটের মতো তৈরি করে ফেলে এবং নেল কাটা দিয়ে সে একটি দেওয়ালের মতো বানিয়ে ফেলে। একই সময় ডিটেকটিভ মার্কো, যার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে, তাকে এখন অলিভার সব কাজেই হেল্প করতে থাকে, সেটা টয়লেট করা হোক বা স্নান করা, আর এই সব কিছুতে সে তাকে হেল্প করে। একইভাবে মার্কো সব সময় নিচে বসে থাকে এবং মরে যাওয়া কার্লোসের মৃতদেহের দিকে চুপচাপ দেখতে থাকে। যদিও সেই মৃতদেহের শুধুমাত্র কঙ্কালই বেঁচে রয়েছে, কিন্তু তবুও তারা জানে সে একটা সময় জীবিত ছিল এবং সে তাদের চোখের সামনে মরে গেছে, তাই তারা মোটেও ভুলতে পারে না। একইভাবে তাদের মনে একটা আশা থাকে সবকিছু যেমন রিস্টোর হতে থাকে, ঠিক একইভাবে কার্লোসের মৃতদেহটাও রিস্টোর তো হতে পারে, সেটা কেন হচ্ছে না। এর বাইরেও সময় কাটানোর জন্য তারা দেওয়ালে বিভিন্ন রকম লেখা লিখতে শুরু করে দেয়। মার্কো তার বয়স এবং ডেট অফ বার্থ বারবার লিখতে থাকে। একইভাবে অলিভার তার ফ্যামিলির ছবি আঁকতে শুরু করে দেয়। এমনকি মার্কোর স্মৃতিশক্তি এতটাই দুর্বল হয়ে যায় যার ফলে সে বারবার তার নাম মুখে বলতে থাকে যাতে সে তার নাম ভুলে না যায়। অন্যদিকে সেই এলিভেটরের মধ্যে বন্দি থাকা বয়স্ক মহিলাটি একটা সময় মরে যায় এবং তার পাশে থাকা কেউ একজন তার হাত থেকে একটি ইঁদুর নিয়ে চলে যায়। আসলে এই মুভিতে ঘটতে থাকা সবকিছুই একে অপরের সাথে জড়িত রয়েছে, যেটা কিনা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। অন্যদিকে সেই রোডের মাঝে রবার্টোর ফ্যামিলি 35টা বছর কাটিয়ে দেয়। একইভাবে সেই পেট্রোল পাম্প থেকে তারা খাবার খেতে খেতে পুরো জায়গাটা নোংরা করে ফেলে এবং একইভাবে এখানেও তাদের খাবারের কোনো অভাব হয় না, কারণ 24 ঘন্টা অন্তর অন্তর সেই খাবার রিস্টোর হয়ে যায়। এই সব কিছুর পর আমরা দেখি রবার্টো, যে কিনা এখন বয়স্ক এবং বৃদ্ধ হয়ে গেছে, একইভাবে স্যান্ড্রাও একদম বয়স্ক হয়ে গেছে, আর ছোট্ট ড্যানিয়েল এখন অনেক বড় হয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমরা এখানে দেখি ড্যানিয়েলের মুখটা ঠিক ডিটেকটিভ মার্কোর মতো দেখতে। যাই হোক, ড্যানিয়েল এখানে একটি তার বন্ধু তৈরি করেছে, আর এই বন্ধুটা হলো একটি ইঁদুর যাকে সে সব সময় খাবার খাওয়াতে থাকে। একইভাবে সে এখানে একটি ক্যাম্পের মতো তৈরি করেছে এবং পেট্রোল পাম্পের সেই খাবারগুলো এখানে জড়ো করে রেখে দিয়েছে যাতে তার বেঁচে থাকাটা সহজ হয়ে যায়। একইভাবে সময় কাটানোর জন্য সে অনেক রকম ড্রয়িং করেছে যেগুলো সেই ক্যাম্পের চারপাশে ঝুলিয়ে রেখে দিয়েছে। একইভাবে সে প্রত্যেক দিন একটি করে এখানে ইনহেলার খুঁজে পায়, যেটা সে প্রতিবারই দূরে ছুঁড়ে মারে। আর এমনটা করতে করতে পুরো 35 বছর ধরে ইনহেলারের স্তূপ তৈরি হয়ে গেছে,
ড্যানিয়েল কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে চারপাশটা ঘুরতে শুরু করে দেয় এবং এমন অবস্থায় সে তার বোনের একটি খেলনা খুঁজে পায়, যেটা নিয়ে সে রবার্টোর কাছে চলে যায়। রবার্টো ড্যানিয়েলকে তার মায়ের সম্বন্ধে জিজ্ঞাসা করে, অর্থাৎ স্যান্ড্রার সম্বন্ধে, কিন্তু ড্যানিয়েল কোনো রকম উত্তর দিতে পারে না এবং একইভাবে এই নামের সে কাউকে চেনে না। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি তার স্মৃতিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। আর এই পরিস্থিতি শুধুমাত্র তার সাথেই হয়নি, বরং স্যান্ড্রার সাথেও হয়েছে। সেও কাউকে চিনতে পারছে না, কিন্তু শুধুমাত্র রবার্টো এমন থাকে যার মনে বিভিন্ন রকম চিন্তা চলতে থাকে। সে বুঝতে পারে সে ড্যানিয়েলকে কিছু একটা বলতে চায়, কিন্তু সে কি বলতে চায় সেটা তার মনে আসে না। অন্যদিকে সেই বিল্ডিংয়ে বন্দি থাকা মার্কো হঠাৎ করে চিৎকার করে ওঠে এবং সে বলতে থাকে সে মার্কো নয়, বরং ড্যানিয়েল। এবং একইভাবে সে যেই ছবিগুলো এঁকেছিল সেগুলো তার ফ্যামিলির ছবি নয়, বরং সে একটি ভুল নামে এবং ভুল পরিচয় নিয়ে বসবাস করছে, কারণ তার স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল। সে অলিভারকে বোঝায় তারা অন্য একটি টাইম লুপে বসবাস করছে, আর এই টাইম লুপটা বর্তমান টাইম লুপের থেকে ৩৫ বছর এগিয়ে। অন্যদিকে স্যান্ড্রা একটা সময় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলে এবং সে মরে যায়। তাই বাবা ছেলে মিলে স্যান্ড্রার মৃতদেহটা মাটিতে পুঁতে ফেলে। রবার্টো ড্যানিয়েলকে জানায় তার মা ২০ বছর আগেই কথা বলা বন্ধ করে দিয়েছে, শুধুমাত্র তার মেয়ের মৃত্যুর কারণেই। তাই তার মতে তার মরে যাওয়াটা তার জন্য ভালোই হয়েছে। কিন্তু তখনই রবার্টোর মাথায় ব্যথা শুরু হয়ে যায়। একই সময় অন্যদিকে বয়স্ক মার্কোর মাথাতেও ঠিক একই রকম ব্যথা শুরু হয়ে যায় এবং এদের দুজনের মধ্যে একটা জিনিস কমন থাকে, আর সেটা হলো এরা দুজনই এই জিনিসটা বুঝতে পারে তারা যেখানে বসবাস করছে সেটা তাদের আসল জীবন নয়, বরং তাদের মনে পড়ে যায় তারা এমন একটা ভুল করেছিল যার ফলে তারা একটি ইনফিনিটি লুপে আটকে পড়েছে। তাই দুজনেই, অর্থাৎ রবার্টো ড্যানিয়েলকে এবং মার্কো অলিভারকে অ্যাডভাইস দেয় তারা যেন সেই একই ভুল না করে, নয়তো তারা আবারও ৩৫ বছরের জন্য একটি লুপে আটকে পড়বে। এখন প্রশ্ন হলো সেই ভুলটা আসলে কি জিনিস, তারা আসলে কি ভুল করেছিল। রবার্টো ড্যানিয়েলকে বলে তুমি সব সময় তোমার আসল নাম মনে রাখবে এবং যদি ভুলে যাও কোথাও লিখে রাখবে, কারণ এটা খুবই জরুরি একটা ব্যাপার। একইভাবে তাকে পরামর্শ দেয় তুমি একটা সময় একটি পুলিশের গাড়ি দেখতে পাবে, কিন্তু তুমি সেখানে গিয়ে তোমার আসল পরিচয় ভুলবে না। এরপর রবার্টো তার অতীতের ঘটনাগুলো বলতে শুরু করে দেয়। সে বলে তার আসল নাম রবার্টো নয়, বরং রুবেল। তখন তার বয়স মাত্র ১০ বছর এবং সে তার ক্লাসমেট এবং তার শিক্ষকের সাথে একটি বাঁশের ভেলার মধ্যে আটকে পড়েছিল। আর এই কঠিন পরিস্থিতিতে শিক্ষক সেই ভেলার মধ্যে দিয়ে নিচে পড়ে যায়, যার ফলে ক্লাসমেটের বড়সড় আঘাত লেগে যায়। আর এই আঘাতের কারণে প্রচুর রক্ত বের হতে শুরু করে। এখন যেহেতু তারা নদীর মাঝখানে এই ভেলা নিয়ে আটকে পড়ে, তাই ৩ দিনের মধ্যেই তার ক্লাসমেটের মৃত্যু হয়ে যায়। অর্থাৎ এই ভেলাতে সে এবং তার শিক্ষক ছাড়া আর কেউ থাকে না। এবং অদ্ভুত ব্যাপার, তারা এই ভেলা থেকে ডাঙায় পৌঁছাতে পারে না এবং এভাবে ৩৫টা বছর কেটে যায়। অর্থাৎ ৩৫ বছর ধরে এই ভেলাতে তারা ভাসতে থাকে এবং একটা সময় তার শিক্ষক মৃত্যুর কাছাকাছি চলে আসে এবং সেই মুহূর্তে সে এই সব কথা তাকে বলেছিল, যেগুলো সে বর্তমানে ড্যানিয়েলকে বলছে। কিন্তু তখন রবার্টো এর অর্থ বুঝতে পারেনি এবং সে বুঝতে পারেনি এই ৩৫ বছর ধরে তারা একটি ইনফিনিটি লুপে বসবাস করছে। এখন যেহেতু ৩৫ বছর কমপ্লিট হয়ে গিয়েছিল, তাই সেই লুপটা অটোমেটিকভাবে বন্ধ হয়ে যায় এবং রুবেল অর্থাৎ রবার্টো নতুন পরিচয় নিয়ে শহরে চলে আসে এবং সেখানে তার নতুন জীবন শুরু করে দেয় এবং তার একটি ফ্যামিলি তৈরি হয়ে যায়। কিন্তু সমস্যা হলো সেই দিন থেকে আজ পর্যন্ত তারা একটি নতুন লুপে আটকে পড়ে। অন্যদিকে বয়স্ক মার্ক অলিভারকে বোঝায় সে আসলে ড্যানিয়েল এবং তার জীবন কাহিনী কিভাবে একটি লুপের মধ্যে আটকে পড়েছিল সেটা বলতে শুরু করে দেয়। সে বলে তার বাবা রবার্ট তাকে বুঝিয়েছিল সে একটা পুলিশের গাড়ি দেখতে পাবে, কিন্তু সে গাড়িতে প্রবেশ করলে চলবে না। একইভাবে তার আসল পরিচয় তাকে মাথায় রাখতে হবে। কিন্তু সে তার বাবার কথা শোনেনি, কারণ তার ফ্যামিলি অলরেডি সে হারিয়ে ফেলেছিল। আর এই কারণে সে পুলিশের গাড়ি দেখে সে গাড়ির মধ্যে উঠে পড়ে এবং তার এই দুঃখের জীবন ভুলে যাবার জন্য সে একটি নতুন পরিচয় গ্রহণ করে ফেলে। আর সেটা হলো পুলিশের গাড়ির মধ্যে থেকে মার্কো নামের এক ডিটেকটিভের পরিচয় সে গ্রহণ করে ফেলে। আর সেদিন থেকে সে তার অতীতের পরিচয় সম্পূর্ণরূপে ভুলে যায়। আর এই কারণেই এই দুজন মানুষ মৃত্যুর সময় তাদের আসল পরিচয় মনে পড়ে যায়, কারণ তাদের জীবনের সব রকম আনন্দ এবং খুশির সময় শেষ হয়ে যায় এবং মৃত্যু একটা যন্ত্রণাদায়ক মুহূর্ত। তাই এই দুজনই এই কঠিন সময় তাদের অতীতের কথাগুলো মনে করতে শুরু করে দেয়। এখন এই সব কিছুর পর রবার্টোর মৃত্যু হয়ে যায় এবং ড্যানিয়েল তাকে মাটিতে কবর দিয়ে দেয়। এরপর সে তার বন্ধুকে নিয়ে, অর্থাৎ সেই ইঁদুরটিকে নিয়ে তার ক্যাম্পের কাছে ফিরে যায় এবং পুরো ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। কিন্তু এই সব কিছুর পর সে যখন তার সামনে থাকা গাড়ির দরজাটা খোলে, সে তার সব স্মৃতি ভুলে যায়
এবং গাড়ির মধ্যে সে একটি পুলিশের ইউনিফর্ম দেখতে পায়। সে সঙ্গে সঙ্গে সেই ইউনিফর্ম পরে নেয় এবং একইভাবে সে নিজেকে একজন পুলিশ অফিসার মনে করতে শুরু করে দেয় এবং ডিটেকটিভ মার্কোর রূপ ধরে সে কার্লোসকে মার্ডার করার জন্য সেই বিল্ডিং এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে দেয়। অর্থাৎ ড্যানিয়েল আরও একবার তার স্মৃতি ভুলে গিয়ে সে নতুন একটি লুপে আটকে পড়েছে। একই সময় অলিভার মার্কোর কোনো রকম কথা শোনে না, বরং সে পাশে থাকা একটি এলিভেটরে উঠে পড়ে এবং সেখানে পড়ে থাকা একটি ওয়েটারের ড্রেস সে দেখতে পায়, যার নাম কার্ল। এবং এখানেও সে তার স্মৃতি ভুলে গিয়ে সেই ড্রেস পরে নেয় এবং সে নিজেকে কার্ল মনে করতে শুরু করে দেয়। এখন কিছুক্ষণের মধ্যেই এই এলিভেটরে এক বিবাহিত দম্পতি প্রবেশ করে এবং অলিভার ইচ্ছে করেই তার হাতে থাকা একটি মৌমাছি সেখানে ছেড়ে দেয়, যার ফলে এই বিবাহিত মেয়েটির যে বর তার গায়ে সেই মৌমাছিটি কামড়ে দেয় এবং সঙ্গে সঙ্গে সে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সে পালাতে পারে না, কারণ এই এলিভেটরটাও ঠিক সিঁড়ির মতো হয়ে যায়। অর্থাৎ এখান থেকে বের হবার কোনো রাস্তা নেই। আসলে মুভির প্রথমে যেই বৃদ্ধা মহিলাকে আমরা বিয়ের সাজে দেখেছিলাম সে আর কেউ নয়, স্বয়ং এই মেয়েটি ছিল, যে কিনা এই এলিভেটর থেকে বের হতে পারবে না এবং সে সেই বিয়ের সাজেই মরে যাবে। আসলে এই মুভিতে দেখানো প্রতিটা জিনিসই একে অপরের সাথে জড়িত। প্রথমে রবার্টো ড্যানিয়েলকে সতর্ক করে যাতে সে সেই একই ভুল না করে এবং তাকে বুঝিয়ে দেয় সে যেন তার আসল পরিচয় সব সময় মনে রাখে, কারণ এই লুপ থেকে বাঁচার জন্য একটাই রাস্তা রয়েছে, আর সেটা হলো আসল পরিচয় মনে রাখতে হবে। একইভাবে ভিন্ন সময় চক্রে বয়স্ক ড্যানিয়েল অর্থাৎ মার্কো অলিভারকেও ঠিক একই রকম কথা বলে সে যেন তার আসল পরিচয় মনে রাখে, কিন্তু এরা দুজন নিজেদের ভাগ্যটাকেই মেনে নেয় এবং তাদের যেই জিনিসটা ভালো লাগে সেই জিনিসটাই করতে শুরু করে দেয় এবং তাদের আসল পরিচয় ভুলে যায়, যার ফলে তারা আবারও লুপে আটকে পড়ে। যেমন ড্যানিয়েল পুনরায় ডিটেকটিভ মার্কো তৈরি হয়ে যায় এবং একইভাবে অলিভার নতুন নাম নিয়ে সেই এলিভেটরে প্রবেশ করে এবং সেই বিবাহিত দম্পতিকে পুনরায় এক নতুন রকমের লুপে আটকে দেয়। এখন প্রশ্ন হলো, আসল পরিচয় মনে রাখলে তারা কিভাবে এই লুপ থেকে বাঁচতে পারবে? এর উত্তর হলো, তারা আসল পরিচয় মনে রাখলেও এই লুপ থেকে তারা বাঁচতে পারবে না, কারণ তারা এটাই জানে না এই লুপটা আসলে কি এবং কি কারণে তৈরি হয়েছে। আসলে তারা এমন একটা সময় চক্রে পড়ে গেছে যে সময় চক্রে যে কোনো জিনিস ৩৫ বছর ধরে বারবার রিপিট হবে, তাই তারা যাই করুক সেটা ৩৫ বছর পর্যন্ত রিপিট হতে থাকবে এবং তারপর আবারও তারা যেই জিনিসটা করবে সেটাও ৩৫ বছর পর্যন্ত রিপিট হতে থাকবে। আর এই জিনিসটাই এই মুভিতে দেখানো হয়েছে, কিন্তু এটা জানানো হয়নি এই লুপটা কিভাবে শেষ হবে বা ধ্বংস হবে এবং একইভাবে এটা কিভাবে তৈরি হলো, যেটা কিনা এই মুভির একটি নেগেটিভ দিক বলা চলে। তো এই ছিল আজকের মুভি। কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটি আপনার কেমন লাগলো। সবশেষে ধন্যবাদ আপনাকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, নতুন একটি গল্পের সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।